গতকাল আমি ছেলের ফোনে দেখলাম সে আমার ছবি তুলে অনলাইন ডেটিং সাইটে দিয়েছে আর নিজেকে আমার স্বামী বলে পরিচয় দিয়েছে। গতকাল ছেলের ফোন চার্জে দিতে গিয়ে একটা নোটিফিকেশন দেখলাম। কৌতূহল হয়ে ফোন খুললাম। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। সে একটা ডেটিং অ্যাপে আমার ছবি দিয়ে প্রোফাইল বানিয়েছে। আর সবচেয়ে শকটা হলো সে নিজেকে আমার হাজব্যান্ড বলে পরিচয় দিয়েছে। আমি কাঁপতে কাঁপতে ফোন রেখে দিলাম। সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই কি করেছিস? সে বুঝতে পেরে হেসে বলল, মা, তুমি আমার ফোন দেখেছ? আমি রাগে ফেটে পড়লাম। তুই আমার ছবি দিয়ে কি করেছিস? সে শান্ত গলায় বলল, মা, আমি চাইছিলাম মানুষ ভাবুক আমার একটা সুন্দর ওয়াইফ আছে। আর তুমিই তো আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি হতবাক হয়ে বললাম, এ কি পাগলামি? সে আমার কাছে এসে বলল, মা, আমি মিথ্যা বলিনি। তুমি সত্যিই আমার পার্টনার। আমি তোমাকে ছাড়া কাউকে চিন্তা করতে পারি না। আমি ফোন কেড়ে নিয়ে প্রোফাইল ডিলিট করার চেষ্টা করলাম। সে আমার হাত ধরে বলল, মা, ডিলিট করো না। মানুষ জানুক আমার কত সুন্দর ওয়াইফ আছে। আমার মাথায় রক্ত উঠে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়া সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুব্রত সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তন্ময় আর তানিয়া। তন্ময় ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি যখন তন্ময়ের এই আজব কাণ্ড দেখে ভীষণ রেগে গিয়েছিলাম, তখন আমি জানতাম না যে এটা আসলে একটা বিশাল রহস্যের শুরু মাত্র। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। মনে মনে ভাবতে লাগলাম আমার ছেলে কেন এমন করল। পরের দিন সকালে স্বামী অফিসে চলে গেল, তানিয়া স্কুলে গেল। তন্ময় কলেজে যাওয়ার কথা থাকলেও সে বাড়িতেই রয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই কলেজে যাস না কেন? সে একটু অস্বস্তিতে বলল, মা, আমার আজ ক্লাস নেই গু। কিন্তু আমি জানতাম তার আজ গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আমি তার দিকে সন্দেহের চোখে তাকালাম। হঠাৎ করে তার ফোন বেজে উঠল। সে দ্রুত ফোন কেটে দিল। কার ফোন ছিল? আমি জিজ্ঞেস করলাম। কেউ না মা, রং নাম্বার, সে বলল। কিন্তু আমি দেখলাম তার মুখে উদ্বেগের ছাপ। আর তখনই দরজায় কলিং বেল বাজল। তন্ময় ভয় পেয়ে গেল। আমি দরজা খুলতে গেলাম। দেখি একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে, বয়স ৪০-এর কাছাকাছি। আপনি কি প্রিয়া সেন? লোকটা জিজ্ঞেস করল। হ্যাঁ, কিন্তু আপনি কে? কি চান? আমি বললাম। আমার নাম রাজীব। আমি তন্ময়ের সাথে কথা বলতে এসেছি। তন্ময় আমার পেছন থেকে বেরিয়ে এলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কি ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম। রাজীব বলল, তন্ময় আমার বোনের সাথে প্রতারণা করেছে। সে আপনার ছবি দিয়ে নিজেকে বিবাহিত বলে পরিচয় দিয়েছে আর আমার বোনকে বলেছে যে তার স্ত্রী মারা গেছে। আমার বোন তার প্রেমে পড়ে গেছে গি। আমার মাথায় যেন বজ্রপাত হল। কি বলছেন আপনি? তন্ময় কাঁদো কাঁদো গলায় বলল, মা, আমি ভুল করেছি। রাজীব বলল, শুধু ভুল না, সে আমার বোনের কাছ থেকে টাকাও নিয়েছে। বলেছে তার মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে গে। আমি অবাক হয়ে তন্ময়ের দিকে তাকালাম। তুই আমার নামে টাকা নিয়েছিস? তন্ময় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাজীব বলল, আপনার ছেলে আমার বোনকে বলেছে যে তার মা ক্যান্সারে আক্রান্ত। আমার বোন তার জমানো ৫ লক্ষ টাকা দিয়ে দিয়েছে গি। ৫ লক্ষ টাকা! আমি চিৎকার করে উঠলাম। তন্ময়, তুই কি করেছিস? তন্ময় কাঁদতে শুরু করল। মা, আমি পড়ে গেছি। আমার বন্ধুরা আমাকে জুয়ায় ফেলেছে। আমি অনেক টাকা হারিয়েছি। সেই টাকা শোধ করতে না পারলে তারা আমাকে মেরে ফেলবে গি। রাজীব বলল, আমার বোনের টাকা ফেরত দিতে হবে। নইলে আমি পুলিশে কেস করব গ। আমি হাত জোট করে রাজীবকে বললাম, একটু সময় দিন। আমি টাকার ব্যবস্থা করার চেষ্টা করব। রাজীব বলল, ২ দিন সময় দিলাম। নইলে পুলিশে যেতে হবে কি বলে চলে গেল। তন্ময় আমার পায়ে পড়ে গেল। মা, আমাকে বাঁচাও। আমি তাকে তুলে বসালাম। তুই সব সত্যি করে বল। কি হয়েছে? তন্ময় কাঁদতে কাঁদতে বলল, মা, আমার বন্ধু অর্ক আমাকে বলেছিল অনলাইন গেমসে টাকা জেতা যায়। প্রথমে আমি একটু জিতেছিলাম। তারপর লোভে পড়ে আরও বেশি টাকা দিয়েছি।
আস্তে আস্তে সব হারিয়ে ফেলেছি। এমনকি আমার স্কলারশিপের টাকাও হারিয়েছি গু। তারপর আমি জিজ্ঞেস করলাম। তারপর যারা এই গেমের পেছনে আছে তারা আমাকে হুমকি দিয়েছে। বলেছে 15 লক্ষ টাকা না দিলে আমাকে আর তোমাদের ক্ষতি করবে গি। আমার হৃদয় ধড়ফড় করতে লাগল। 15 লক্ষ! এত টাকা আমরা কোথায় পাব? তন্ময় বলল, আমি জানি না কি করব। তাই আমি ভাবলাম অনলাইনে কোনোভাবে টাকা জোগাড় করতে পারি কিনা। আমি তোমার ছবি দিয়ে একটা ফেক প্রোফাইল বানিয়েছি। ভেবেছিলাম কারো কাছ থেকে কিছু টাকা নিতে পারব। তুই কি ভেবেছিস মানুষ এত সহজে টাকা দেবে? আমি বললাম। রিতার বোন প্রিয়াঙ্কা আমার প্রোফাইল দেখে প্রেমে পড়ে গেছে। সে ভেবেছে আমি একা। আমি তাকে বলেছি আমার স্ত্রী মারা গেছে। সে আমাকে সাহায্য করতে চেয়েছে গি। আমি বুঝতে পারলাম ব্যাপারটা কত গুরুতর। তন্ময়, তুই বুঝতে পারছিস না তুই কি বিপদে ফেলেছিস আমাদের? মা, আমি সব ঠিক করে দেব। কিন্তু আমাকে সময় দাও। কিভাবে ঠিক করবি? 5 লক্ষ টাকা কোথায় পাবো আমরা? তন্ময় বলল, মা, আমার একটা প্ল্যান আছে। কিন্তু তোমার সাহায্য লাগবে গু। কি প্ল্যান? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি তোমার পুরনো বন্ধু রাতুল কাকুর একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি আছে। আমরা তার কাছ থেকে সাহায্য নিতে পারি। আমি অবাক হলাম। রাতুলের সাথে আমার 10 বছর কোনো যোগাযোগ নেই। সে কেন আমাদের সাহায্য করবে? মা, তুমি তো বলেছিলে রাতুল কাকু তোমাকে ভালোবাসত। হয়তো এখনো ভালোবাসে গু। আমি মনে মনে ভাবলাম, রাতুল সত্যিই আমাকে ভালোবাসত। কলেজ লাইফে সে আমাকে প্রপোজ করেছিল। কিন্তু আমি সুব্রতকে বিয়ে করেছি। তারপর রাতুল আমেরিকা চলে গিয়েছিল। কয়েক বছর আগে শুনেছি সে দেশে ফিরে এসেছে। তুই কিভাবে জানিস রাতুলের ব্যাপারে? আমি জিজ্ঞেস করলাম। মা, তুমি নিজেই তো বলেছিলে একদিন। আর আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি। সে সত্যিই একটা ডিটেকটিভ এজেন্সি খুলেছে গু। আমি চিন্তায় পড়ে গেলাম। এত বছর পর রাতুলের সাথে যোগাযোগ করা কি ঠিক হবে? কিন্তু আমার ছেলের জীবন বিপদে। আমার কোনো উপায় নেই। ঠিক আছে, আমি রাতুলকে ফোন করে দেখি। আমি বললাম। আমি গুগলে সার্চ দিয়ে রাতুলের অফিসের নাম্বার বের করলাম। কাপা কাপা হাতে ডায়াল করলাম। হ্যালো, আর এ ডিটেকটিভ এজেন্সি? একটা মেয়ের গলা শুনলাম। আমি রাতুল বাবুর সাথে কথা বলতে চাই। স্যার এই মুহূর্তে ব্যস্ত আছেন। আপনার নাম বলুন। প্রিয়া সেনগু। কয়েক সেকেন্ড পর রাতুলের গলা শুনলাম। প্রিয়া, তুমি? হ্যাঁ রাতুল, আমি। তোমার সাথে দেখা করতে পারি? অবশ্যই। তুমি এখনই আসো। আমি তন্মজকে নিয়ে রাতুলের অফিসে গেলাম। 10 বছর পর রাতুলকে দেখে আমার মন কেমন করল। সে আগের মতোই সুদর্শন, শুধু চুলে কিছু পাক ধরেছে। প্রিয়া, কি ব্যাপার? তুমি দেখে মনে হচ্ছে চিন্তায় আছো। রাতুল বলল। আমি সব ঘটনা খুলে বললাম। রাতুল মনোযোগ দিয়ে শুনল। তন্ময়, তুই যে অনলাইন গেমিং সাইটে গিয়েছিলি সেটার নাম কি? রাতুল জিজ্ঞেস করল। গোল্ডেন ফরচুন। তন্ময় বলল। রাতুলের মুখে একটা কঠিন ভাব এলো। প্রিয়া, এটা একটা বিশাল স্ক্যাম চক্র। আমি এর আগেও এমন কেস দেখেছি। মানে? আমি জিজ্ঞেস করলাম। এরা বিশেষভাবে কলেজ স্টুডেন্টদের টার্গেট করে। প্রথমে তাদের জেতায়, তারপর ধীরে ধীরে বড় অঙ্কের টাকা হারাতে বাধ্য করে। শেষে হুমকি দিয়ে পুরো পরিবারের কাছ থেকে টাকা আদায় করে কি? তাহলে কি করা যায়? আমি জিজ্ঞেস করলাম। রাতুল বলল, আমাকে 2 দিন সময় দাও। আমি এদের পেছনে কে আছে সেটা বের করব। কিন্তু তার আগে প্রিয়াঙ্কার টাকা ফেরত দিতে হবে। সেই টাকা কোথায় পাব? আমি হতাশ হয়ে বললাম। রাতুল বলল, তুমি চিন্তা করো না। আমি প্রিয়াঙ্কাকে বুঝিয়ে বলব। তন্ময় ছোট ভুল করেছে। আমি তার গ্যারান্টি দিচ্ছি যে সে টাকা ফেরত দেবে। তুমি কেন আমাদের সাহায্য করবে? আমি জিজ্ঞেস করলাম। রাতুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো না কেন? আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। রাতুল বলল, যাই হোক, আমি তোমাদের সাহায্য করব। কিন্তু তন্ময়কে আমার সাথে আসতে হবে। কোথায়? তন্ময় জিজ্ঞেস করল। তোকে দেখাতে হবে এই স্ক্যামাররা কারা। আমরা তাদের আড্ডাখানা খুঁজে বের করব। পরের দিন সকালে রাতুল আর তন্ময় বের হল। আমি ঘরে বসে অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলাম। দুপুরের দিকে রাতুল ফোন করল। প্রিয়া, আমরা ওদের খোঁজ পেয়েছি। এটা একটা বড় চক্র।
শুধু তন্ময় না, আরও অনেক ছেলে এদের ফাঁদে পড়েছে গু। তাহলে কি করবে? আমি জিজ্ঞেস করলাম। আমি পুলিশে খবর দিয়েছি। কিন্তু তার আগে আমাদের প্রমাণ সংগ্রহ করতে হবে গে। প্রমাণ? হ্যাঁ। তন্ময়কে আবার ওদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা ওদের কথোপকথন রেকর্ড করব গে। আমার ভয় লাগল। এটা কি নিরাপদ হবে? আমি আছি না। চিন্তা করো না গে। সন্ধ্যায় রাতুল আর তন্ময় বাড়ি ফিরল। তন্ময়ের হাতে একটা ছোট রেকর্ডিং ডিভাইস। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। রাতুল বলল, এটা দিয়ে আমরা ওদের কথা রেকর্ড করব। তন্ময় কাল ওদের সাথে দেখা করবে। আমি লুকিয়ে থাকব। রাতে স্বামী বাড়ি ফিরল। আমি তাকে সব বললাম। সুব্রত প্রথমে রেগে গেল, তারপর চিন্তায় পড়ে গেল। প্রিয়া, আমাদের কাছে তো এত টাকা নেই, সুব্রত বলল। আমি জানি। কিন্তু রাতুল সাহায্য করছে গ। সুব্রত একটু অস্বস্তিতে বলল, তুমি রাতুলের সাথে কথা বলেছ? কেন? আমি বুঝলাম সুব্রত ঈর্ষান্বিত হচ্ছে। আমার আর কোনো উপায় ছিল না। আমাদের ছেলের জীবন বিপদে। সুব্রত মাথা নাড়ল। ঠিক আছে। কিন্তু আমি চাই আমিও এই ব্যাপারে জড়িত থাকি গু। পরের দিন সকালে আমরা সবাই মিলে রাতুলের অফিসে গেলাম। রাতুল একটা প্ল্যান বানিয়েছে। তন্ময়, তুই আজ ওদের বলবি যে তোর মা তোর ব্যাপারে জেনে গেছে। কিন্তু তোর মা রাজি হয়েছে টাকা দিতে। বলবি তোর মায়ের গহনা বিক্রি করে টাকা জোগাড় করছে গি। তারপর? তন্ময় জিজ্ঞেস করল। তারপর ওরা তোর মায়ের সাথে দেখা করতে চাইবে। আমরা সেই সুযোগে ওদের ফাঁদে ফেলব গু। সুব্রত বলল, এটা ঝুঁকিপূর্ণ না? রাতুল বলল, ঝুঁকি আছে। কিন্তু এটাই একমাত্র উপায় গু। আমি বললাম, আমি রাজি আছি। তন্ময় স্ক্যামারদের ফোন করল। আমরা সবাই কান পেতে শুনলাম। হ্যালো, আমি তন্ময়। হ্যাঁ তন্ময়, টাকার ব্যবস্থা হয়েছে, একটা রুক্ষ গলা বলল। হ্যাঁ ভাই। আমার মা রাজি হয়েছে। সে তার গহনা বিক্রি করে টাকা দেবে গি। ভালো। কিন্তু আমরা তোর মায়ের সাথে কথা বলতে চাই। সে রাজি আছে। কিন্তু তার একটা শর্ত আছে গি। কি শর্ত? সে চায় তোমরা প্রমাণ করো যে তোমাদের কাছে সত্যিই আমার বিপদের প্রমাণ আছে গি। ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা এলো। তারপর গলা বলল, ঠিক আছে। আজ রাতে ৮টায় পার্ক স্ট্রিটের কফি হাউসে আসো। তোর মাকে নিয়ে গি। ফোন কেটে গেল। রাতুল বলল, পারফেক্ট। আমি আগে থেকেই কফি হাউসে পৌঁছে যাব। আর তোমরা যাওয়ার আগে আমি পুলিশকে খবর দিয়ে রাখব। সন্ধ্যা ৭টায় আমি আর তন্ময় বাড়ি থেকে বের হলাম। সুব্রত অফিস থেকে সরাসরি কফি হাউসে আসার কথা। আমার বুক ধড়ফড় করছিল। জীবনে আগে কখনো এমন অ্যাডভেঞ্চারে যাইনি। কফি হাউসে পৌঁছে দেখি রাতুল আগে থেকেই একটা কোণার টেবিলে বসে আছে। সে আমাদের দেখে ইশারা করল। আমরা তার কাছাকাছি একটা টেবিলে বসলাম। ৮টা বাজার ৫ মিনিট পর দুইজন লোক এলো। একজনের বয়স ৩০-এর কাছাকাছি, আরেকজন একটু বয়স্ক। তারা আমাদের কাছে এসে বসল। আপনি নিশ্চয়ই তন্ময়ের মা? ছোটজন বলল। হ্যাঁ গো, আমি বললাম। আমার নাম সাগর। আর উনি হলেন আমার বস জাহিদ ভাই। জাহিদ বলল, আপা, আপনার ছেলে আমাদের কাছে ১৫ লক্ষ টাকার দেনাদার। আমরা তাকে অনেক সময় দিয়েছি। আমি নকল করে কাঁদতে শুরু করলাম। ভাই, আমি একা মা। আমার কোথায় এত টাকা? আপা, আমরা জানি আপনার স্বামী একটা কোম্পানিতে চাকরি করে। আর আপনার অনেক গহনা আছে গি। আমি অবাক হলাম। আপনারা কিভাবে জানেন? সাগর হেসে বলল, আপা, আমরা সব জানি। এমনকি জানি আপনার মেয়ে কোনো স্কুলে পড়ে। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। এরা আমার মেয়েকে হুমকি দিচ্ছে। জাহিদ বলল, তবে আপা, আপনি চিন্তা করবেন না। আমরা ভালো মানুষ। আপনি টাকা দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে গু। আমি গহনা বিক্রি করছি। কিন্তু পুরো টাকা উঠবে না গিয়ে, আমি বললাম। কত উঠবে? সাগর জিজ্ঞেস করল। ১০ লক্ষের মতো। জাহিদ সাগরের কানে কি যেন বলল। তারপর বলল, ঠিক আছে আপা। ১০ লক্ষ দিয়ে দিন। বাকি ৫ লক্ষ আমরা মাফ করে দিলাম গে। আমি বুঝলাম যে এরা আসলে কোনো টাকা পাওয়ার আশায় নেই। এরা শুধু ভয় দেখিয়ে যত টাকা পারে আদায় করতে চায়। কিন্তু আমার একটা শর্ত আছে। আমি বললাম। কি শর্ত? জাহিদ জিজ্ঞেস করল।
আমি চাই আপনারা আমার ছেলেকে আর কোনো দিন বিরক্ত করবেন না। আর এটার প্রমাণ হিসেবে যেসব কাগজপত্র আছে সব ধ্বংস করে দিবেন গু। সাগর বলল, কি ধরনের কাগজপত্র? যেসব এগ্রিমেন্ট সে সাইন করেছে সেগুলো গু। জাহিদ সাগরের দিকে তাকাল। ঠিক আছে। তবে আপনাকে আমাদের অফিসে আসতে হবে গি। অফিস কোথায়? আমি জিজ্ঞেস করলাম। যাত্রাবাড়িতে, সাগর বলল। রাতুল তার কানে থাকা ছোট ইয়ারপিস দিয়ে সব শুনছিল। পরে আমি জানলাম সে পুলিশকে সব জানিয়ে দিয়েছে। আমরা পরের দিন সকালে তাদের অফিসে যাওয়ার কথা ঠিক করলাম। বাড়ি ফিরে এসে সুব্রত বলল, প্রিয়া, আমি রাতুলকে বিশ্বাস করি না। সে তোমাকে ব্যবহার করছে গি। কি মানে? আমি জিজ্ঞেস করলাম। সে তোমার পুরনো প্রেমিক। হয়তো এই সুযোগে তোমার কাছাকাছি আসতে চাইছে গু। আমি রেগে গেলাম। সুব্রত, এখন এসব ভাবার সময় না। আমাদের ছেলের জীবন বিপদে। তাহলে আমি তোমার সাথে যাব? সুব্রত বলল। না, রাতুল বলেছে বেশি মানুষ গেলে সন্দেহ হবে গু। পরের দিন সকালে আমি একা যাত্রাবাড়ির দিকে রওনা দিলাম। রাতুল আমাকে একটা জিপিএস ট্র্যাকার দিয়েছে। পুলিশ আমার অবস্থান জানতে পারবে। যাত্রাবাড়ির একটা পুরনো বিল্ডিংয়ের ৩য় তলায় তাদের অফিস। আমি লিফটে উঠে গেলাম। দেখি একটা বড় রুমে অনেকগুলো কম্পিউটার। অনেক ছেলে কাজ করছে। সাগর আমাকে দেখে বলল, আপা, আসুন। জাহিদ ভাই অপেক্ষা করছে গি। জাহিদের রুমে ঢুকে দেখি সে একটা বড় চেয়ারে বসে আছে। তার পাশে একটা শেফ। বসুন আপা। কি? জাহিদ বলল। টাকা নিয়ে এসেছেন? জি হ্যাঁ। কিন্তু আমি আগে কাগজপত্র দেখতে চাই। জাহিদ একটা ফাইল বের করল। এই দেখুন। আপনার ছেলে এই এগ্রিমেন্টে সাইন করেছে গি। আমি কাগজটা দেখলাম। সত্যিই তন্ময়ের সেই আছে। কিন্তু যা লেখা আছে তা পড়ে আমার গা শিউরে উঠল। তাতে লেখা আছে তন্ময় তার পরিবারের সদস্যদের জামানত রেখেছে। এর মানে কি? আমি জিজ্ঞেস করলাম। জাহিদ হেসে বলল, মানে হলো আপনার ছেলে টাকা না দিলে আমরা আপনাদের যে কোনো ক্ষতি করতে পারি। আমার হাত কাঁপতে শুরু করল। এই মুহূর্তে হঠাৎ বাইরে থেকে অনেক শব্দ এলো। মনে হলো কেউ ভারী পায়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে। জাহিদ সন্দেহের চোখে দরজার দিকে তাকাল। কি হচ্ছে বাইরে? হঠাৎ দরজা ভেঙে পুলিশ ঢুকে পড়ল। হাত উপরে। কেউ নড়বে না। জাহিদ আর সাগর হাত তুলে দিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রাতুল পুলিশের সাথে ভিতরে এলো। প্রিয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ গো, আমি বললাম। পুলিশ অফিসার বলল, আমরা সব প্রমাণ পেয়েছি। এরা একটা বড় স্ক্যাম চক্রের অংশ। আমরা অনেক দিন ধরে এদের খোঁজ করছিলাম গো। জাহিদ চিৎকার করে বলল, আমরা কোনো অন্যায় করিনি। ওরাই তো আমাদের কাছে এসেছে গেম খেলতে। পুলিশ অফিসার হেসে বলল, সব জানি। তোমাদের গেম কিভাবে চালাও সেটাও জানি গি। পুলিশ সবাইকে গ্রেফতার করে নিয়ে গেল। আমরা থানায় গিয়ে রিপোর্ট দিলাম। থানা থেকে বের হয়ে রাতুল বলল, প্রিয়া, তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু প্রিয়াঙ্কার টাকার ব্যাপারটা এখনও বাকি গু। সেটা আমি ম্যানেজ করব। আমি বললাম। কিভাবে? আমার কিছু স্বর্ণের গহনা আছে। সেগুলো বিক্রি করব গু। রাতুল মাথা নাড়ল। প্রয়োজন নেই। আমি প্রিয়াঙ্কাকে বুঝিয়ে বলেছি। সে তন্ময়কে ক্ষমা করে দিয়েছে। টাকা ফেরত চায় না গু। আমি অবাক হলাম। সত্যি? হ্যাঁ। সে বুঝতে পেরেছে তন্ময় ছোট ভুল করেছে। আর সে নিজেও অনলাইন ডেটিংয়ের বিপদ সম্পর্কে জেনেছে গু। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রাতুল, তুমি আমাদের অনেক বড় উপকার করেছ গু। রাতুল বলল, প্রিয়া, আমি শুধু তোমার উপকার করিনি। আমি নিজের জন্যেও করেছি গু। মানে? আমি চাইছিলাম তোমার সাথে আবার দেখা হোক। কোনো না কোনো অজুহাত খুঁজছিলাম গু। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। রাতুল বলল, আমি জানি তুমি সুখী। আমি তোমার সুখে হস্তক্ষেপ করতে চাই না। শুধু মাঝে মাঝে বন্ধু হিসেবে দেখা হলেই যথেষ্ট। এর মধ্যে সুব্রত এসে পৌঁছাল। তাকে সব ঘটনা বললাম। সুব্রত রাতুলকে ধন্যবাদ জানাল। বাড়ি ফিরে এসে তন্ময়কে বকাঝকা করলাম। তুই আর কখনো এমন কিছু করবি না গে। তন্ময় কান্নায় ভেঙে পড়ল। মা, আমি প্রমিস করছি। আমি আর কোনোদিন জুয়া খেলব না গি। তানিয়া স্কুল থেকে ফিরে এসে সব শুনে বলল, দাদা, তুমি কি পাগল?
এত বড় বিপদে ফেলেছ সবাইকে। তানিয়া তন্ময় বলল। রাতে খাওয়ার সময় সুব্রত বলল, তন্ময়, তুই কাল থেকে আমার অফিসে আসবি। আমি তোকে কাজ শেখাব। নিজের পায়ে দাঁড়ানো শিখু। তন্ময় খুশি হয়ে বলল, সত্যি বাবা? হ্যাঁ। কিন্তু আর কোনো অন্যায় করলে বাড়ি থেকে বের করে দেব। কয়েকদিন পর আমি জানলাম যে পুলিশ পুরো স্ক্যাম চক্রটা ধরে ফেলেছে। তারা বিভিন্ন পরিবার থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। আমরা ভাগ্যবান যে সময়মতো পুলিশের হাতে ধরা পড়েছে। রাতুল মাঝে মাঝে বাড়িতে আসে। সুব্রত এখন তাকে বন্ধু মনে করে। আমরা সবাই মিলে আড্ডা দেই। তন্ময় এখন বাবার অফিসে কাজ করে। সে অনেক পরিবর্তিত হয়েছে। আর কোনো অন্যায় করে না। তানিয়া প্রায় বলে, মা, তোমার জীবনটা তো একটা ফিল্মের মতো। আমি হেসে বলি, হ্যাঁ, কিন্তু এই ফিল্মে আমি কখনো হিরোইন হতে চাইনি। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আসল রহস্য শুরু হয়েছিল তার কয়েক সপ্তাহ পর। একদিন তানিয়া স্কুল থেকে এসে বলল, মা, আমার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম রিয়া। সে খুব অদ্ভুত। কী রকম অদ্ভুত? আমি জিজ্ঞেস করলাম। সে বলেছে তার বাবা একটা গুপ্তধনের খোঁজ করে। আর সে গুপ্তধন নাকি আমাদের পাড়াতেই লুকানো আছে। আমি হেসে বললাম, এসব তো শুধু গল্পের বই বা সিনেমায় হয়। কিন্তু তানিয়া বলল, না মা, রিয়া সত্যি বলছে। সে আমাকে একটা পুরনো ম্যাপ দেখিয়েছে। আমার কৌতূহল জাগল। কী ধরনের ম্যাপ? তানিয়া তার স্কুল ব্যাগ থেকে একটা পুরনো কাগজ বের করল। এই দেখো। কাগজটা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। এটা আমাদের পাড়ার একটা স্কেচ। আর কিছু জায়গায় চিহ্ন দেওয়া। রিয়া এটা কোথায় পেয়েছে? আমি জিজ্ঞেস করলাম। সে বলেছে তার দাদুর কাছ থেকে। তার দাদু নাকি একজন পুরাতত্ত্ববিদ ছিলেন। আমি ম্যাপটা ভালো করে দেখলাম। আমাদের বাড়ির ঠিক পেছনের জায়গায় একটা বড় চিহ্ন আছে। সন্ধ্যায় সুব্রত বাড়ি ফিরে এসে ম্যাপটা দেখল। এটা কি প্রিয়া? আমি সব বললাম। সুব্রত মাথা চুলকে বলল, এসব বাজে কথা। কোনো গুপ্তধন নেই। কিন্তু তন্ময় উৎসাহিত হয়ে বলল, মা, আমরা একবার খুঁজে দেখতে পারি। ক্ষতি কি? আমিও আসলে কৌতূহলী হয়ে পড়েছিলাম। পরের দিন সকালে রিয়া আমাদের বাড়িতে এলো। তানিয়ার সাথে। রিয়াকে দেখে আমার মনে হলো সে একটা খুব বুদ্ধিমান মেয়ে। তার বয়স 13-14 হবে। আন্টি, আমি আপনাদের সাথে গুপ্তধন খোঁজার ব্যাপারে কথা বলতে এসেছি। রিয়া বলল। তুমি নিশ্চিত যে এখানে কোনো গুপ্তধন আছে? আমি জিজ্ঞেস করলাম। রিয়া একটা পুরনো ডায়েরি বের করল। আমার দাদু এই ডায়েরিতে লিখেছেন যে ব্রিটিশ আমলে এই এলাকায় একজন জমিদার তার সম্পদ লুকিয়ে রেখেছিলেন। আমি ডায়েরিটা দেখলাম। সত্যিই পুরনো। হাতের লেখা। ইংরেজিতে কিছু লেখা আছে, কিছু বাংলায়। তন্ময় বলল, মা, আমরা একবার খুঁড়ে দেখতে পারি। পাগল! আমাদের বাড়ির পেছনে খুঁড়ব? প্রতিবেশীরা কি ভাববে? রিয়া বলল, আন্টি, আমি একটা উপায় জানি। আমার দাদুর কাছে একটা মেটাল ডিটেক্টর আছে। সেটা দিয়ে আমরা মাটির নিচে কোনো ধাতব জিনিস আছে কিনা জানতে পারব। আমার কৌতূহল আরও বেড়ে গেল। সত্যি? হ্যাঁ আন্টি। আমি কাল সেটা নিয়ে আসব। সেই রাতে আমি সুব্রতকে সব বললাম। সুব্রত প্রথমে রাজি হল না। কিন্তু তানিয়া আর তন্ময়ের অনুরোধে শেষে রাজি হয়ে গেল। পরের দিন সকালে রিয়া একটা অদ্ভুত যন্ত্র নিয়ে এলো। দেখতে একটা লম্বা লাঠির মতো, এর একপাশে একটা গোল ডিস্ক আছে। এটা কিভাবে কাজ করে? তন্ময় জিজ্ঞেস করল। রিয়া বলল, এটা মাটির নিচে কোনো ধাতু থাকলে বিপ বিপ করে আওয়াজ করে। আমরা সবাই বাড়ির পেছনের বাগানে গেলাম। রিয়া মেটাল ডিটেক্টর নিয়ে ম্যাপ অনুযায়ী জায়গাটা স্ক্যান করতে শুরু করল। প্রথমে কিছুই পেলাম না। কিন্তু প্রায় ঘণ্টাখানেক পর হঠাৎ যন্ত্রটা জোরে বিপ বিপ করতে শুরু করল। এখানে কিছু আছে, রিয়া উত্তেজিত হয়ে চিৎকার করল। আমরা সবাই ভীষণ উত্তেজিত হয়ে পড়লাম। তন্ময় দৌড়ে গিয়ে কোদাল নিয়ে এলো। সুব্রত বলল, ধীরে ধীরে খুঁড়বি। কোনো কিছু নষ্ট করবি না। আমরা প্রায় 2 ফুট খুঁড়ার পর একটা লোহার বাক্সের মতো কিছু পেলাম। সেটা বের করতে প্রায় আরও আধ ঘণ্টা লাগল। বাক্সটা খোলার সময় আমাদের সবার হৃদয় ধড়ফড় করছিল। ভিতরে কি পাবো কে জানে? বাক্সটা খুলে আমরা হতবাক হয়ে গেলাম। ভিতরে সোনার গহনা, পুরনো মুদ্রা, আর কিছু হীরার গয়না। ও মাই গড! তানিয়া চিৎকার করে উঠল। সুব্রত কাপা হাতে একটা সোনার নেকলেস তুলে নিল।
এগুলো সত্যিকারের? রিয়া বলল, আমি বলেছিলাম না। আমার দাদু মিথ্যা বলেন না। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না। এত দামি জিনিস মাটিতে পুঁতে রাখা ছিল। রিয়া ডায়েরি খুলে দেখাল। এখানে লেখা আছে, এই জমিদার সাহেব ব্রিটিশদের ভয়ে তার সম্পদ লুকিয়ে রেখেছিলেন। কিন্তু ব্রিটিশরা তাকে ধরে নিয়ে গিয়েছিল। তিনি আর ফিরতে পারেননি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এই সম্পদের মালিক কে? রিয়া বলল, আইনত যার জমিতে পাওয়া গেছে তার। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মানে আমাদের? হ্যাঁ, রিয়া মাথা নাড়ল। আমরা সেই রাতে ঘুমাতেই পারলাম না। এত বড় ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে। পরের দিন আমরা একটা জুয়েলার্সের কাছে গিয়ে গহনাগুলো দেখালাম। তিনি বললেন, এগুলো খুবই দামি, কমপক্ষে ৫০ লক্ষ টাকার। আমাদের মাথা ঘুরে গেল। ৫০ লক্ষ টাকা! সুব্রত বলল, প্রিয়া,